উন্নয়নের দোহাই দিয়ে দেশটাকে লুটে খেয়েছে মাফিয়া হাসিনা। উন্নয়নের মুখরোচক গল্পের আড়ালে চলতে থাকে হাসিনার নানা কারসাজি। ইলিয়াস নেতা ফেতা গনে না, ইলিয়াস রে খোঁচা দিও না। ভাবি কো ইজ্জত রাখতো না যদি মাথাটা গরম হয়। আজকে জামাতের আমির নিয়ে কিতা কইছে দেখছনি বাসাটা? কে ভিডিও আছে নাকি? মানে এরকম কিন্তু বইলা ফেলবো হান্নান মাসুদ। তবে ছেলেটার মধ্যে অনেকে বলতেছে সততা নাকি আছে। না থাকলে সাংবাদিক ইলিয়াস আর জুলকারনাইন সাইর সহ আরেকজন আছে ক্যারেক্টার, হ্যাঁ নাম নিলাম না, ওনাদের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়ে ফেলা। ইলিয়াস ভাই লেখছিল মাসুদ তুমি ভালো হয়ে যাও, তারপরে কিছু দুর্নীতির খবর টবর এরকম লেখছিল। বাট মাসুদ বলছে যে ভাই আপনারা আসলে কি শুরু করছেন? বুকের ভিতরে বুঝছেন, হৃদয় যেখানে থাকে ওইখানে মানুষের হাত যায় না। যদি হাত যাইতো, হৃদয়টা বাইর করে আইনা দেখা যাইতো ইলিয়াস হোসেনের হৃদয়টা। অনেক কষ্ট পাইছে ভাই, অনেক কষ্ট পাইছে। গতকালকে ওনার কথা শুনতেছিলাম 20 মিনিটের মতো। এর আগে দিনে কিন্তু উনি একবার জানান দিছিল যে আসতেছি রাত 8টার সময়, মানে মেডিসিন দিবে, ঔষধ দিবে ডাক্তার সাহেবকে। হ্যাঁ, অনেক সময় কিন্তু ডাক্তারদের ওষুধ দরকার হয়, কারণ উনি যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু ওই নিজের প্রেসক্রিপশনে ওষুধ খায়। কিন্তু পরিবারের সবাই বলতেছে না তোমার এই ওষুধে কাজ হচ্ছে না, তোমার তো জ্বর কমতেছে না, ভালো কাউকে দেখাও। তখন পরিবারের সবাই মিলা করে কি জানেন, ভালো একজন ডাক্তারের কাছে যায়, উনারই বন্ধু বান্ধব কারোর সঙ্গে আলাপ করে বাসায় ডাইকা নিয়ে আসে। আপনি যখন মন্ত্রী হবেন, আপনি যখন একটা দায়িত্বে থাকবেন, তখন অবভিয়াসলি আপনাকে হিসেব নিকেশ করে প্রতিটি কথা বলতে হবে, প্রতিটি পদক্ষেপ নিতে হবে। জামাত ইসলামী প্রোগ্রামে বিতর্কিত সম্পাদক এবং কথিত রয়ের এজেন্ট ভারতের দালাল সন্তোষ শর্মার উপস্থিতির ঘটনা নিয়ে বা তাকে দাওয়াত দেওয়ার ঘটনা নিয়ে সাংবাদিক ইলিয়াস এতদিন ফেসবুকে লেখালেখি করে আসছিলেন। এটা নিয়ে তুমুল প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় জামাত শিবির কর্মীদের মধ্যে হয়েছিল। তো সাংবাদিক ইলিয়াস অবশেষে ভিডিও বানালেন এই বিষয়ে, তার ভিডিওর জবাব দেব। তিনি কি অভিযোগ করেছেন, তার অভিযোগ সত্য কিনা, এবং সাংবাদিক ইলিয়াস কি চান। একই সাথে ইলিয়াস পিনাকির কথা বলার ধরন, মেথোডোলজি, আকীদা, মানহাজ অলমোস্ট সেম। তারা আসলে কি চায় জামাতের, কেন জামাতের বিরুদ্ধে লেগেছে, এই বিষয়টা ক্লারিফাই করা দরকার। আপনাদের জন্য ব্রেকিং খবর রয়েছে আজ অনেকগুলো। পাকিস্তানের এমন একটি অস্ত্র দেখে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। ভারত রীতিমতো এখন দুঃস্বপ্নে বিভোর। পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে কিভাবে ভারতকে মোকাবেলা করবে সেই ব্যাপারে যেমন প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়টিতে ভারতের ভেতর থেকে এবার মোদী বিরোধী অনেক টুইট বা সোশ্যাল মিডিয়া পোস্ট আসতে শুরু করেছে। বলা হচ্ছে যে হামলাটি পেহেলগাঁওতে হয়েছে কাশ্মীরের, সে হামলার সাথে স্বয়ং ভারতের বিজেপি সরকার দায়ী। ইতিমধ্যেই সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া কিন্তু ঝড় উঠে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন জামাতের ভিতরে রয়ের এজেন্ট ঢুকে পড়েছে। এই ব্যাপারটি নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন গতকাল রাত্রে একটা নিউজ করেছে। সেটার পর থেকে কিন্তু বলতে পারেন যে জামাত নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনাও ইতিমধ্যেই হয়ে যাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও। যেমন নাইম আলী একটা ভিডিও আপলোড করেছে যেখানে আলোচনা করেছে যে সাংবাদিক ইলিয়াস হোসেনকে গুতা দেওয়া মানেই হলো অবস্থা খারাপ করে নেওয়া। এটা আমরা ভালো করে জানি, আপনারা ভালো করে জানেন যারা সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ থাকেন। সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য দুইজন এমন একটা ব্যক্তিত্ব, আপনি তাদের পিছনে লাগবেন তো আপনার পিছনটাই শেষ, বোঝেন নাই? সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য আসলে যাকে ধরে তার 14 গোষ্ঠী মনে করেন যে একদম উদ্ধার করে ছাড়ে। এটা কিন্তু ভাই আজকে নতুন না। যতগুলো মানুষটাই, যতগুলো দলরাই, যতগুলো মন্ত্রী এমপিদের যাদেরকেই একবার করে ধরছে, তাদের মনে করেন যে 12টার উপর যদি কোনোটা থাকে সেটা কিন্তু বাজায় আসছে। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখেছেন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। এবং ভারত পাকিস্তান নিয়ে একটা কিন্তু চলতেছে খুবই গুতাগুতির অবস্থা, যে ভারত পাকিস্তান যুদ্ধ, এবং পাকিস্তানকে দেখে কেন ভারত এত ভয় পাচ্ছে, বিষয়টি নিয়ে মাসুম বিল্লাহ তিনি কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। তো আমি বলবো যে সবগুলো বিশ্লেষকের আলোচনাগুলো আপনাদের মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখে শুনতে হবে। তা চলুন তাহলে কথা না বলে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। ইলিয়াস নেতা ফেতা গনে না, ইলিয়াস রে খোঁচা দিও না। ভাবি কো ইজ্জত রাখতো না যদি মাথাটা গরম হয়। আজকে জামাতের আমির নিয়ে কিতা কইছে দেখছনি বাসাটা? কে ভিডিও আছে নাকি? মানে এরকম কিন্তু বইলা ফেলবো হান্নান মাসুদ। তবে ছেলেটার মধ্যে অনেকে বলতেছে সততা নাকি আছে। না থাকলে সাংবাদিক ইলিয়াস আর জুলকারনাইন সাইর সহ আরেকজন আছে ক্যারেক্টার, হ্যাঁ নাম নিলাম না, ওনাদের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়ে ফেলা। ইলিয়াস ভাই লেখছিল মাসুদ তুমি ভালো হয়ে যাও, তারপরে কিছু দুর্নীতির খবর টবর এরকম লেখছিল। বাট মাসুদ বলছে যে ভাই আপনারা আসলে কি শুরু করছেন? অনেকটা সে ক্লান্ত, হতাশ, বিরক্ত সাংবাদিক ইলিয়াস, জুলকারনাইন সাইর সহ আরো কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্টদের উপর। একটা ইনফরমেশন পেলেন, সত্য ধরে নিয়ে পোস্ট করে দিলেন, মিথ্যাচার বোঝে কয়েক ঘন্টার পর ডিলিটও করলেন, মাঝখান দিয়া
এই দেশের ও দেশের বাইরের লাখো মানুষের কাছে ব্যক্তি আব্দুল হান্নান মাসুদ বিতর্কিতভাবে উপস্থাপিত হলো। 5ই আগস্টের পর নিয়মিতই এমন কয়েকজন অ্যাক্টিভিস্টের কর্মকাণ্ড আমাকে হতাশ করেছে। এই স্ট্যাটাসটা দিয়েছে হান্নান মাসুদ। যাদের খুবই দায়িত্বশীল ভাবতাম তাদের প্রতি হতাশ হচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে আরো হবা। কয়েকদিন আগে কালের কণ্ঠে বিতর্কিত থাম্বনেইল দেখে পুরো সাক্ষাৎকার না শুনেই বহু অ্যাক্টিভিস্টকে আমাকে নিয়ে পোস্ট দিতে দেখলাম, যেন কেউ আমাকে সারা জীবনের জন্য গাড়ি গিফট করে দিয়েছে। অথচ বলেছিলাম হাতিয়ায় থাকাকালীন ব্যবহারের জন্য হাতিয়ার ওই একজন জামাতের ব্যবসায়ী আমাকে ব্যবহার করতে দিয়েছে। আপনারা তো অনেক বড় অ্যাক্টিভিস্ট, একটা পোস্ট কিংবা একটা ভিডিও তৈরির আগে পুরো সাক্ষাৎকারটি দেখার ইচ্ছে জাগেনি আপনাদের? সময় নাই ভাই, যত লম্বা চূড়া সাক্ষাৎকার ওই গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা আসলে শুনি বা অনেকেই শোনেন। তারপর বলছেন কিছুদিন আগে ইলিয়াস হোসেন ভাই একটা পোস্ট দিয়েছিলেন আমাকে নিয়ে। আমি তুলে ধরেছিলাম কতটা মিথ্যাচার আমাকে নিয়ে, মানে সাংবাদিক ইলিয়াস হান্নান মাসুদকে নিয়ে কতটা মিথ্যাচার করেছে। কিন্তু এরপর আজও সেই বিষয় নিয়ে কেউ কেউ লিখেই যাচ্ছে। বনিয়ামিন 2 কি 3 দিন বিতর্কিত পোস্ট দিয়ে কয়েক ঘন্টা পর যখন অনুধাবন করতে পারলো ভুল ইনফরমেশন, তখন নিজের পোস্ট ডিলিট করলো, কিন্তু মাঝখান দিয়া লাখো মানুষের কাছে ভুল মেসেজ চলে গেল। জুলকারনাইন সায়ের ভাইও লিখেছিলেন, আমি ফোন দিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে ভাই ভুল মেসেজ পেয়েছেন। সত্যতা যাচাইয়ে ভাইকে অনুরোধ করেছিলাম, কিন্তু আজও ভাইয়ের কাছ থেকে রিপোর্টটা পাইনি। সব মিলিয়ে আপনাদের দেশ বিদেশের সব অ্যাক্টিভিস্টদের অনুরোধ থাকবে অন্তত যে কোনো বিষয়ে ফেসবুকে পোস্টের আগে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে, তাহলে কিছুটা হলেও আপনারা সত্যের কাছে পৌঁছাতে পারবেন। এটা না হলে আসলে আমাদের নতুনদের জন্য আপনারাই রাজনীতিটাকে কঠিন করে তুলবেন। এমনকি এখানে একটা খোঁচা মারছেন তিনি যে আপনারা প্রায়ই বলেন 5ই আগস্টের আগে কেন কেউ আমাকে সহযোগিতা করলো না, ব্যবহারের জন্য গাড়ি দিল না। আরে ভাই, 5ই আগস্টের আগে আপনাদের অ্যাক্টিভিস্টদেরও আমি হান্নান মাসুদকে নিয়ে কোনো রকম মাথা ব্যথা ছিল না। এক লাইন লেখা তো দূরের কথা, কিন্তু এখন তো পান থেকে চুন খসলেই লিখতেছেন। এর কারণ কিন্তু 5ই আগস্ট। 5ই আগস্টের পর আসলে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, অনেক মানুষ শত্রু হয়েছে, হাজারো মানুষ ভরসা বিশ্বাসের জায়গাও দিয়েছে। পরিবর্তন তো দেখবেনই, জাস্ট মেনে নেওয়ার মানসিকতাটা চাই। এখন এই পোস্টের পর তিতামিরা বলছে না পাগলারে জিলাপি দিও না টাইপ সাংবাদিক ইলিয়াস যে মুডে থাকেন, তিনি কি রিয়াকশন দেন? পাশাপাশি আরো যেই যাদের নাম মেনশন করছেন তারা কি রিয়াকশন দেন বা তার অভিযোগের ব্যাপারে কি মুখ খোলেন, সেটা হচ্ছে বড় কথা। জামাত ইসলামের প্রোগ্রামে বিতর্কিত সম্পাদক এবং কথিত রয়ের এজেন্ট ভারতের দালাল সন্তোষ শর্মার উপস্থিতির ঘটনা নিয়ে বা তাকে দাওয়াত দেওয়ার ঘটনা নিয়ে সাংবাদিক ইলিয়াস এতদিন ফেসবুকে লেখালেখি করে আসছিলেন। এটা নিয়ে তুমুল প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় জামাত শিবির কর্মীদের মধ্যে হয়েছিল। তো সাংবাদিক ইলিয়াস অবশেষে ভিডিও বানালেন এই বিষয়ে, তার ভিডিওর জবাব দিল। তিনি কি অভিযোগ করেছেন, তার অভিযোগ সত্য কিনা, এবং সাংবাদিক ইলিয়াস কি চান। একই সাথে ইলিয়াস পিনাকির কথা বলার ধরন, মেথোডোলজি, আকিদা, মানহাজ অলমোস্ট সেম। তারা আসলে কি চায় জামাতের, কেন জামাতের বিরুদ্ধে লেগেছে, এই বিষয়টা ক্লারিফাই করা দরকার। দর্শক, সাংবাদিক ইলিয়াস শিরোনাম দিয়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থার খপ্পরে জামাত। এই শিরোনামটা ভেরি ইম্পর্টেন্ট। থাম্বনেইল 12 ভাতারে জামাতের নতুন ভাতার ভারত। তো দর্শক, প্রথমে যেটা বলবো, ইলিয়াস কিংবা পিনাকি, স্পেশালি এখন যেহেতু সাংবাদিক ইলিয়াসের ভিডিও নিয়ে কথা বলছি, তাদের যে সমালোচনার ধরন, তাদের যে সমালোচনার স্টাইল, এগুলোকে গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন হিসেবে জামাতকে সহ্য করতে হবে। এবং এই স্টাইলের সমালোচনাগুলো হাসিনা সহ ভারতের দালালদের বিরুদ্ধে কার্যকরভাবে ইলিয়াসরা প্রয়োগ করে আসছেন। অতএব জামাতের বিরুদ্ধে যদি বলে, মানে তারা জামাতের কেউ নয় যে জামাতকে আলাদাভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে, তারা এই ধরনের কথা বলতে পারে, এটা তাদের মেথোডোলজি। অতএব এই জায়গায় আমি কোনো আপত্তি করছি না। 12 ভাতারই বলুক, এমনকি খুব আপত্তিকর অনেক শব্দ জয়েন করেছে, যেমন জামাত নেতৃবৃন্দের কথা বলেন তাদের কোনো ভিডিও আছে কিনা মমতাজের সাথে, যেগুলো একদম অমূলক এবং খুবই আপত্তিকর। কিন্তু এই টাইপের কথা তারা তাদের অ্যাক্টিভিজমে কিংবা ভিডিওতে অন এভারেজ বলেন। যেহেতু তারা জামাতের কেউ না, তারা বলতে পারেন। তারপর এই বিষয়টা আমি অ্যাপ্রিশিয়েট করবো, এবং এটা বিয়ন্ড রিজনেবল ডাউট। পিনাকি, ইলিয়াস তারা বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য গোষ্ঠী, এমনকি চরমোনাই, তাদেরকে বিশেষ করে পিনাকি ইলিয়াস চরমোনাইকে এর আগে যেভাবে ধোলাই দিয়েছে, এবং সেই ধোলাই কিন্তু জামাত শিবিরই প্রচার করেছে। চরমোনাই, বিএনপি কিংবা অন্য দলের শানে যে শব্দ প্রয়োগ করে ইলিয়াস, জামাতকে যথেষ্ট ছাড় দিয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। ছাড় দিতে বাধ্য নয়, ছাড় দেওয়া উচিত নয়, মনে করি। তাদের কাজ সমালোচনা করা, তার কাজ করবে। এখন আরেকটা হিসাব অনেকে মিলাতে পারছে না জামাত শিবিরের লোকজন, ইলিয়াস এত খেপেছে কেন? অনেকে বলছে ভাই থামেন, আপনাকে আমরা পছন্দ করি, ভালোবাসি, আপনি এগুলো কি করছেন? না ভাই থামবে কেন? না, এখানে থামার কিছু নেই। ইলিয়াস জামাতের কেউ নয়, এবং ইলিয়াস সাহেবের কাজই হচ্ছে এটা। ইলিয়াসের প্রাসঙ্গিকতা বা তার আগামী দিনের ভবিষ্যৎ বা সবকিছুর মিশনই হচ্ছে এটা, যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন ক্যারেক্টার হিসেবে থাকবেন ইলিয়াস পিনাকি। অতএব ভারত বা সম্পৃক্ততার সামান্য জায়গা তারা টলারেট করবে না, এটা তাদের একদম এস্টাবলিশ প্রিন্সিপাল তাদের। অতএব এই জায়গা থেকে তারা সরবেন না, এই জায়গাটা নিয়ে বাড়াবাড়ি করবেন, এটা এক্সপেক্টেড। এই জায়গা থেকে সরলে এই বিষয় নিয়ে জামাতকে ছাড় দিলে ইলিয়াসের প্রাসঙ্গিকতা থাকে না। অতএব জামাতের লোকজন ইলিয়াসকে জামাতের শিবিরের সাবেক সাথী হিসেবে তো দেখবেন না। কেন দেখবেন? তিনি তো কখনো শিবির করেন নাই। ইলিয়াস ভাইকে ইলিয়াস হিসাবে দেখবেন, এটা একটা বিষয়। এরপরে আসুন মূল আলোচনায়। ইলিয়াস সাহেব এই ভিডিওতে সামগ্রিকভাবে ইলিয়াসের কন্টেন্ট বলতে যা বোঝায় এরকম কোনো উপাদান ছিল না। যেমন ইলিয়াসের প্রাসঙ্গিকতা কি? সাপোজ
আমার আলোচনা মানে কি? সোলাইমান অ্যানালাইসিসের আলোচনা মানে আমি এই কথা বলি, বক বক করি, এগুলোই তো। আমি তো আর কোনো এই পিনাকি কিংবা ইলিয়াসের মতো বিভিন্ন তথ্য উপত্য কালেক্ট করে গোপন তথ্য এগুলো প্রেজেন্টেশন আকারে স্লাইড শোর মাধ্যমে দেখাই না। আমি জাস্ট কথা বলি, এটি আপনারা শুনেন। আর ইলিয়াসের আপনারা কি পছন্দ করেন, বা ইলিয়াসের সুপ্রিমেসিটা কোন জায়গায়? ইলিয়াসের সুপ্রিমেসি হচ্ছে অনেক গোপন তথ্য ফাঁস করা, ইনভেস্টিগেটিভ জার্নালিজম, কোথায় কি করেছেন, কে কি কোথায় কি করেছে, এগুলো সামনে তুলে আনা, প্রমাণ দেয়া, ফাঁস করা, এই জায়গাটা হচ্ছে ইলিয়াসের সুপ্রিমেসি। এবং স্লাইড শো আকারে ভিডিওতে উপস্থাপন করা, ব্যাকগ্রাউন্ড দিয়ে কথা বলা এবং বিভিন্ন তথ্যপত্র দেখানো। তা আমার মতো কথা বলা এটা ইলিয়াসের সুপ্রিমেসি না, বা মানুষ এই কারণে ইলিয়াসকে পছন্দ করে না। ইলিয়াসকে পছন্দ করে তার ইনভেস্টিগেটিভ জার্নালিজম, গোপন তথ্য ফাঁস করা, এগুলোর কারণে, সত্য উদ্ঘাটন করার কারণে। জামাতের এই বিষয়টা নিয়ে ইলিয়াসের ভিডিও বানিয়েছেন। এখানে ইলিয়াসের যে স্বভাবসুলভ বা তার যে সুপ্রিমেসির জায়গা, ওই উপাদানগুলো এখানে নেই। যেমন অনেক অভিযোগ এখানে তিনি পারতেন, এখানে আমি যেরকম কথা বলি এরকম কথা বলেছেন, মানে এটা জামাতের বিরুদ্ধে শক্ত কোনো ভিডিও হলো না, এটা আমি বোঝাতে চেয়েছি। যেমন যদি এরকম হতো যে ইলিয়াস ভিডিও করছেন, সন্তোষ শর্মা কোথায় কিভাবে কি কি ভারতের দালালি করছেন, কিভাবে রয়ের এজেন্ট, তার 10-15টা প্রমাণ, গোপন কিছু ভিডিও ইলিয়াস উপস্থাপন করেছেন। এরপরে জামাতের লোকজন কিভাবে ভারতের খপ্পরে পড়েছে, কিভাবে কার সাথে ভারতের যোগাযোগ, এগুলোর দুই একটা গোপন ভিডিও টিডিও বা কিছু গোপন তথ্য, স্ক্রিনশট বা এগুলো অডিও ফাঁস, এগুলো আনতেন। এটা নিয়ে তোলপাড় তৈরি হতো। ইলিয়াসের সুপ্রিমেসি কিন্তু ওই জায়গা। কিন্তু ইলিয়াস সাহেব যেভাবে আমাদের মতো কথা বলেছেন, এই জায়গায় এই ভিডিওটা, এই সন্তোষ শর্মা ইস্যুতে জামাতের বিরুদ্ধে কোনো স্ট্রং ভিডিও হলো না, কোনো মারাত্মক সমালোচনা হলো না। এটা অত্যন্ত দুর্বল প্রকৃতির একটা ভিডিও হিসেবে আমি দেখতে চাই। এরপর আসেন ইলিয়াস সাহেব যে ন্যারেটিভ এখানে নির্মাণ করেছেন। প্রথমে স্টার্টিংটা দেখেন, বিগিনিংটা দেখেন। 1971 নিয়ে শুরু করেছে। মানে এক কথায় যদি বলি, মানে ইলিয়াস ভাই দেখাতে চেয়েছেন যে জামাত ইসলামী 1971 সালে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল, এই বাংলাদেশের স্বাধীনতার বা বাংলাদেশ ভাগ হয় এটা বিরোধিতা করেছিল। তো এটা সঠিক ছিল, এটাই নানানভাবে উপস্থাপন করেন। এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করাটাই সঠিক ছিল এবং ওই অবস্থানের উপরে জামাত অনড় থাকা উচিত ছিল। কারণ মুক্তিযুদ্ধের বিরোধিতা করা হয়েছিল এটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের অংশ হিসাবে, আর ভারত দেশ স্বাধীন করে এই করেছে সেই করেছে ইত্যাদি ইত্যাদি, এই যে যত নির্যাতন ইত্যাদি সব ভারত করেছে এবং সে 71 সাল থেকে এটা শুরু হয়েছে। অর্থাৎ জামাত 71-এর পজিশনে ঠিক ছিল। 71-এর পজিশনে জামাত এই ন্যারেটিভ দিয়ে কিন্তু স্টার্ট করেছেন ইলিয়াস সাহেব। কিন্তু দেখেন, এটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা অসম্ভব বিষয়, একটা ইউটোপিয়ান কনসেপ্ট। মানে ইলিয়াসের কাল্পনিক জামাত ইসলামী হচ্ছে যে এখনো তারা পাকিস্তানপন্থী থাকবে, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে, ভারত বিরোধিতার অংশ হিসাবে 71-এ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে বাংলাদেশের রাজনীতি করতে পারলে করবে, নইলে করবে না। দেখেন এই যে স্ট্যান্সটা ন্যারেটিভ ইলিয়াসের এই ভিডিও শুরুতে যেটা উপস্থাপন করেছেন, এটা ব্যক্তি ইলিয়াস যুক্তরাষ্ট্র থেকে এই আকীদা নিয়ে অ্যাক্টিভিজম করতে পারেন, কিন্তু বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চায়, বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। এটা একদম এস্টাবলিশ প্রিন্সিপাল। এখান থেকে এই জায়গায় পিছু হটার বা এই জায়গায় কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। এটা অসম্ভব। বাংলাদেশের মানুষ কেউই গ্রহণ করবে না, অথবা সম্ভবই না। বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে বাংলাদেশপন্থী হয়ে রাজনীতি করতে হবে এবং 1971 সালের অবস্থানকে ভুল মনে করে রাজনীতি করতে হবে। এবং জামাত কিন্তু 71 সালে স্বাধীনতা বিরোধিতাকে ভুল মনে করে। এমনকি গোলাম আজম সাহেব রাজনৈতিক সিদ্ধান্ত নানান যুক্তি দিলেও ওভারঅল ক্ষমাও চেয়েছেন বাইতুল মোকাররমে। ক্ষমা চাওয়া হয়ে গিয়েছে, পাকিস্তানও তো ক্ষমা চেয়েছে 3বার। অতএব জামাতের সমালোচনা করতে যে ইলিয়াস সাহেব যে ন্যারেটিভটা নিয়ে এসেছেন 71 কেন্দ্রিক, ওটা ইউটোপিয়ান। অতএব এই জায়গাটা থেকেই ইলিয়াসের সমালোচনা জামাতের বিরুদ্ধে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে, মানে বাড়াবাড়ি রকমের হয়ে গিয়েছে। এই পয়েন্টটা বা এইভাবে না এনে যদি অন্যান্য পয়েন্ট যেগুলো বলেছেন সেগুলো ঠিক ছিল। এরপরে আমির জামাত ক্ষমা করে দেওয়ার যে বিষয়টা নিয়ে ইলিয়াস সাহেব অনেক কথা বলেছেন, যে এইভাবে যারা ভারতের মধ্যে নির্যাতিত হয়েছে মজলুম, তাদের অনুমতি না নিয়ে ক্ষমা করে দিলাম, আওয়ামী লীগ প্রেম, আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, নানান কথা বলতে ইত্যাদি ইত্যাদি। এটাও আমার মনে হয় যে এটা সলভ একটা ইস্যু। আমির জামাত স্পষ্ট করেছেন যে না, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করিনি, ক্ষমা করার কোনো সুযোগ নেই, তাদের বিচার হতে হবে, তাদের রাজনীতি করার অধিকার নেই। আর ক্ষমা করার ব্যাখ্যা দিয়েছেন যে আমরা আইন নিজের হাতে তুলে নেব না, জাস্ট এইটা। এই বিষয়টা নিয়ে ইলিয়াস ভাই যেভাবে উপস্থাপন করেছেন, এটা আমার মনে হয় জামাত ইসলামীর প্রতি ইনসাফ হয়নি। একে তো ফাগুন মাস, দারুণে সময়, লেগেছে হৃদয়ে চোট, কি জানি কি হয়। আসসালামু আলাইকুম। বুকের ভিতরে বুঝছেন, হৃদয় যেখানে থাকে ওইখানে মানুষের হাত যায় না। যদি হাত যাইতো, হৃদয়টা বাইর করে আইনা দেখা যাইতো ইলিয়াস হোসেনের হৃদয়টা। অনেক কষ্ট পাইছে ভাই, অনেক কষ্ট পাইছে। গতকালকে ওনার কথা শুনতেছিলাম 20 মিনিটের মতো। এর আগে দিনে কিন্তু উনি একবার জানান দিছিল যে আসতেছি রাত 8টার সময়, মানে মেডিসিন দিবে, ঔষধ দিবে ডাক্তার সাহেবকে। হ্যাঁ, অনেক সময় কিন্তু ডাক্তারদের ওষুধ দরকার হয়, কারণ উনি যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু ওই নিজের প্রেসক্রিপশনে ওষুধ খায়, কিন্তু পরিবারের সবাই বলতেছে না তোমার এই ওষুধে কাজ হচ্ছে না, তোমার তো জ্বর কমতেছে না, ভালো কাউকে দেখাও। তখন পরিবারের সবাই মিলা করে কি জানেন, ভালো একজন ডাক্তারের কাছে যায়, উনারই বন্ধু বান্ধব কারোর সঙ্গে আলাপ করে বাসায় ডাইকা নিয়ে আসে। ঠিক তেমনি আমাদের এই ডাক্তার সাহেবের, ডাক্তার শফিকুর রহমান স্যার, আপনার কথা বলতেছি, উনি কিন্তু ডাক্তার আসলে, কিন্তু ওনারও ওষুধের দরকার হয়েছে। তো ওনার ওষুধের দরকার হওয়ার পর ওনার পরিবার যেটা আছে, যেমন শিবির, জামাত ইসলাম, যারা ইসলামিক মাইন্ডের, যারা ওনাকে সাপোর্ট করে, ওনাদের মধ্য থেকে না ডাক্তারের সঙ্গে আলাপ করছে। হ্যাঁ, এই ভিতর থেকে একজন বড় ডাক্তারের সঙ্গে আলাপ করছে যে দেখেন ডাক্তার সাহেবের তো এই রোগ দেখা দিছে, ওনার তো ওষুধ লাগবে।
আর সেই ডাক্তারটাকে জানেন, আমাদের ইলিয়াস হোসেন। ওনার সঙ্গে যোগাযোগ করছে, উনি কালকে রাতে ওষুধ দিয়ে দিছে। ওষুধও ভাই দিছে এমন ওষুধ স্কয়ারের না, একেবারে মমতাজ কোম্পানির, হ্যাঁ মমতাজ ব্র্যান্ডের ওষুধ দিছে। মানে যাই হোক, আমার মনে হয় ওনার চেহারা দেখে আমার যেটা মনে হয়েছে বুঝছেন, উনি বোধ আরো বেশি কিছু বলার চিন্তা ভাবনা কইরা রাখছিল। ওই যে দিনে যখন জানান দিয়ে দিছে, ওই ভিতর থেকে বোধ ওনাকে অনেকে রিকোয়েস্ট করছে যে অতটা দরকার নাই, অতটা না, অত বড় ডোজ দিয়েন না, হ্যাঁ ক্যান্সার হয় নাই, প্যারাসিটামল দিলেই ঠিক হয়ে যাবে। এটা উনি প্যারাসিটামল দিছে, ক্যান্সারের ইনজেকশনটা দেয় নাই। রাগ সামলাইছে, বোঝা যায়। তারপরও না মাঝে মাঝে বাইরে হয়ে গেছে মুখ দিয়া কয়েকটা কথা। ঠিকই আছে, ওনার যুক্তি কিন্তু 100-তে 100। কষ্টটা কেন পাবে না ভাই? ভালোবাসার জ্বালা, ভালোবাসার জ্বালা, কঠিন জ্বালা ভাই। আপনি কাউকে ভালোবাসেন, আপনি আপনার প্রেমিকাকে বইলা দিলেন যে তুমি কিন্তু ভুলো ওই মালেক আফসারির কাছে যাইও না, এ কিন্তু পটায়া টটায়া তোমাকে নায়িকা বানাইবার কথা বইলা ভারতে নিয়ে যাবে, যৌথভাবে কিছু করবে, এই কিন্তু বহু মেয়ে ভারতে পাচার করছে, এর থেকে সাবধান। কিন্তু আপনি একদিন দেখলেন আপনার সেই প্রেমিকা আমার সাথে রিক্সায় ঘুরতেছে, আমি এমনি ধরে রাখছি, রিক্সার হুটটা না, হাসতেছি, আর যদি ঝিরঝির বৃষ্টি থাকে, পলিথিন দেওয়া, হাত দুইটা নিচে, আপনার কেমন লাগবে বলেন? যে তুই অন্য কারোর সাথে মিশতি, আমার কোনো আপত্তি নাই, তুই মালেক আফসারির সাথে মিশলি, যার কথা আমি তোকে সাবধান করলাম। কষ্টটা ওইখানে, কতটা কষ্ট পাইছে দেখেন, আর কতটা ভালোবাসা। বেতন পায় 23,800 টাকা, 21 টিভিতে যখন চাকরি করে 23,800 টাকা বেতন পায়। 800 টাকা রাখছে খরচের জন্য, 23,000 টাকাই দিয়ে দিছে জামাত ইসলামকে, চাঁদা দিছে। ওনার আবার একটা চাঁদার রসিদ দেয়, সেটাই না ডয়ারে রাইখা দিছে। এর মধ্যে তো গ্যাঞ্জাম লেগে গেছে, ওনার পিছনে ফেউ লেগে গেছে, ওনাকে খুঁজতেছে, ওনার বাসার ডয়ারে যায় ওইটা পাইছে। ওই যে কি একটা পোদ্দার না আছে, কি পোদ্দার, অখিল পোদ্দার না কি জানি, অখিল পোদ্দার নাকি, যাই হোক ওই লোক না এটা নিয়ে ডিবির অফিসে জমা দিছে। দেখেন ও জামাতকে চাঁদা দেয়, ওই পুরা শিবিরের পিছনে লাগাই দিছে টিকটিকি, তারপর তো পালায়া চলে গেছে। চিন্তা করেন কতটা ভালোবাসা। আর ওই ভালোবাসার মানুষকে যদি সাবধান করে থাকে, আর উনি যদি ওই ভুলটা করে, কেন বলবে না, কেন প্রতিবাদ করবে না? আমি জানেন, আমি যে আপনারা ভাববেন এমন না যে আমি জামাত ইসলাম বা ইসলামিক মাইন্ডের লোক, বা আমি খুবই ভালোবাসি কোরআন সুন্নাহ 5 ওয়াক্ত নামাজ পড়া এরকম একজন মানুষ, একদম ভুল করবেন, একদম না। কিন্তু এই যে আগস্টে যা ঘটলো, যে রক্তগুলো ঝরলো, এরপরে বুঝছেন মাথার মধ্যে একটা জিনিসই খেলতেছে যে আচ্ছা এই দেশের ভাগ্যে কি আছে দেখি না, এইটা নিয়ে কথা বলি। আর এই কথা বলতে গিয়া পিনাকি ডাকে ইলিয়াস হোসেনকে এবং অনেক আছে ভাই ব্রাদার, তাদেরকে ফলো করলাম, তাদের কথা শুনলাম, নিজের চিন্তা ভাবনা করলাম, করে নতুনত্বের পথ বেছে নিলাম। আর ওই নতুনত্বটাই ছিল ডাক্তার শফিকুর রহমান। কিন্তু উনাকে যে মমতাজ ব্যান্ডের ওষুধটা দিল, কেন দিল, উনি যদি বুঝতে পারে, হ্যাঁ উনি যদি বুঝতে পারে, আমি তো মনে করি ওনাদের ভিতরেও বুঝছেন ভাগ হয়ে যাবে, হ্যাঁ ভাগ হয়ে যাবে, মেনে নিবে না। কারণ কি জানেন, উনি হঠাৎ করে একটা ঘোষণা দিছিলেন, যেটা ইলিয়াস সাহেব ওনার বক্তব্যে রাখছেন, সবাইকে মাফ কইরা দিলাম। ইলিয়াস হোসেন সাহেব তখন বলতেছে, আপনি যে মাফ কইরা দিলেন, যে বাচ্চাটা জানলায় দাঁড়ায় ছিল, গুলি খেয়ে থ্যাথা হয়ে গেল, আকাশ থেকে গুলি করলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, তার মার কাছে কি জিজ্ঞাসা করছিলেন? তার মার ব্যথাটা কি আপনি বুঝছেন? না বুঝে আপনি কারে ক্ষমা করলেন? আরো কি উল্লেখ করছে জানেন? আলিফ নামে একজন, আলিফ, ওই আলিফ লা আলিফ, ওই আলিফ একজন র্যাবের লোক ছিল, সে কিন্তু ব্ল্যাকমেইল করে একটা ধর্ষণ করছে, সেই কথাটাও তুইলা ধরছে। জানেন কষ্টে বুক ফাইটা যাইতেছে, সত্যি তো ভাই, এগুলা তো সবই আপনাদের সামনে তুইলা ধরছে ওনারা, অনেকেই তো এগুলা বলছে। তারপরেও আপনারা উদার মনা হইতে চান, লেনসন ম্যান্ডেলা হইতে চান, ক্ষমা করে দিতে চান। কিন্তু ক্ষমা করার আগে ওই যে ওই ব্রাদারের কাছে যাইতে হবে, ওই ভাইটার কাছে যাইতে হবে, যে তার বউকে হারাইছে, যার বউ ইজ্জত হারাইছে, তার কাছে তো আপনাকে যাইতে হবে, তার কষ্টটা তো বুঝতে হবে। এই কথাগুলাই তুইলা ধরছে, এত উদার হইবার দরকার তো নাই। আরো কি তুইলা ধরছে জানেন? 91 থেকে 96 আপনারা ওই যে বিএনপির সঙ্গে ছিলেন। আমি একটা টাইমে বলছিলাম না, আপনারা হচ্ছেন লাউ গাছ, শিম গাছের মতো, কোনো কিছু লাগে, একটা কঞ্চি লাগে বায়া উঠার জন্য। আপনারা 91 থেকে 96 পর্যন্ত বায়া উঠছেন বিএনপির গায়ে, হঠাৎ করে আবার বিএনপি থেকে বাইরে যায় আওয়ামী লীগে গেছেন। আওয়ামী লীগে কেন গেছিলেন আপনারা, কি কারণে, সেটাও তুলে ধরছে। আওয়ামী লীগের কি চরিত্র সেটা কি আপনারা জানতেন না? ওরা কাদের ইশারায় চলে, ভারতের ইশারায় চলে, এই কথাটা জানতেন না? বইলা কাপড়ের নিচে ওইটাও বলছে, কিন্তু ওইটা কি উঠে নাই? এরকম রাগ প্রকাশ করছে। মানে প্যারাসিটামল দিছে, জ্বরের ট্যাবলেট দিছে, ওই ওষুধ দেয় না, কিন্তু ক্যান্সারের রাগ সামলাইছে। মানে চোখে মুখে প্রচুর রাগ, প্রচুর কষ্ট ছিল ভাই, প্রচুর কষ্ট। ওনাকে যারা ফলো করেন তারা দেখবেন উনি কোন দল করে এটা মুখে বলার দরকার নাই। উনি যে ইসলামিক মাইন্ডের সবাইকে সাপোর্ট করে, ভালোবাসে, এবং ভারতকে ভালোবাসে না, ভারত সম্বন্ধে উনি সাবধান করে, এবং ভারত মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ চায়, ভারত মুক্ত। 54 বছর ভারতের চরিত্র তো আমরা সবাই বুঝাই ফেলাইছি, জনগণ বুঝা ফেলাইছে। আপনারা রাজনীতিবিদরা কেন বুঝবেন না? না বুঝলে তো ভুল করবেন। এই কথাটাই ইলিয়াস সাহেব বলতে চাইছে। আবার দেখেন এটিএম এসাক সাহেবের কথা বলছে, দেখেন সবাই বেরিয়ে গেল,
10টা খুন, 20টা খুন, ধর্ষণ, এরকম মামলার আসামি সবাই বেরিয়ে গেল, উনাকে আপনারা বের করতে পারলেন না। এটিএম এসাক সাহেবকে আপনারা যে বাইর করতে চান না, ওইটার ইঙ্গিত দিচ্ছেন কিন্তু উনি। হ্যাঁ, আপনারা কেউ কেউ চান না, যার ফলে উনি এখনো আটকা আছে। আর মার্ডার কেসে, ধর্ষণ কেসের আসামিরা বাইর হয়ে গেছে। এটাই তো বাস্তবতা, এটাই তুলে ধরছে। আরো কি তুলে ধরছে জানেন? ডাক্তার শফিকুর রহমান স্যার যে ঘোষণা দিয়ে দিল, ক্ষমা করে দিলাম, ওইটাকে ইঙ্গিত করে বলছে। ওনারা স্টেজে এসে ক্ষমা ঘোষণা করতেছে আর নিজের বাড়িতে আওয়ামী লীগের লোককে লুকায় রাখতেছে। এটাই হলো তাদের চরিত্র। এমন কথাও তুলে ধরছে। বুঝতে পারছেন? সাবধান বাণী দিছে, সাবধান বাণী। আমি মনে করি আপনারা সাবধান হয়ে যান। ভালোবাসার লোক হারাবেন কিন্তু। অনেক পাইছেন, অনেক। আপনারা অতীতে লাউ গাচ্ছিলেন, ছিম গাচ্ছিলেন, কঞ্চি লাগতো বায়া উঠার জন্য। এখন আপনাদের শিকড় অনেক দূর গজায় গেছে। আপনারা নিজেরাই একটা বট গাছ। ভুল পথে যায়েন না। ইলিয়াস হোসেন সাহেব কিন্তু অনেক চাইপা, অনেক সেন্সার কইরা কথা বলছে। উনার চেহারা দেখা বুঝা নিয়েন, উনার ভিতরটা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।